কোটিপতি বাবার একমাত্র মেয়ে ইউন দানো সিউল শহরের বিখ্যাত একটি হাই স্কুলে সে পড়াশোনা করে। সুন্দরী, রিচ আর সুন্দর মনের মেয়ে হওয়ায় স্কুলের সবাই তাকে অনেক পছন্দ করত। কিন্তু দানোর জীবনে একটি বড় সমস্যা ছিল। দানোর ছোটবেলা থেকেই হার্টের অসুখ ছিল। তার হার্টে অনেকগুলো সার্জারিও হয়েছে, কিন্তু ডক্টর জানিয়েছে দানো খুব শীঘ্রই মারা যেতে চলেছে। এইসব জেনেও দানো তার জীবনে হ্যাপি থাকার চেষ্টা করত, কিন্তু তার জীবনের মোড় ঠিক তখনই পাল্টে যায় যখন সে জানতে পারে যে সে আসলে একটা কমিক বুক গল্পের একটি চরিত্র মাত্র। তার জীবনে সেটাই হচ্ছে যেটা লেখক ওই গল্পের বইটিতে লিখেছে, অর্থাৎ তার জীবন কোনোভাবে গল্পের এই চরিত্রের মধ্যে আটকে গেছে। আর এটা বুঝতে পারার পর থেকেই দানো এই কমিক বুক থেকে বের হওয়ার চেষ্টা করে। সে তার ভাগ্য পরিবর্তন করতে চায়, সে এইভাবে মারা যেতে চায় না। কিন্তু এখন দেখার পালা দানো কি সত্যি তার ভাগ্য পরিবর্তন করতে পারবে, নাকি সে হেরে যাবে তার ভাগ্যের কাছে। এবং দানোর জীবনে কি এমন কেউ আসবে যে তাকে এই কাজে সাহায্য করবে। 2019 সালের হাই স্কুল ফ্যান্টাসি জনরার কোরিয়ান ড্রামা এক্সট্রা অর্ডিনারি ইউ। গল্পের শুরুতেই আমরা সিউল শহরের একটি নামিদামি হাই স্কুল দেখতে পাই, যে স্কুলে শহরের সবচেয়ে ধনী ব্যক্তিদের ছেলেমেয়েরা পড়াশোনা করে। তখন আমরা এই গল্পের কিউট হিরোইন দানোকে দেখতে পাই। দানো অনেক রিচ ফ্যামিলি থেকে বিলং করে। সে যখন স্কুলে আসছিল তখন সবাই তার দিকেই তাকিয়েছিল, যা দেখে দানোর তখন ফিল হচ্ছিল যেন সে অনেক ফেমাস একজন সেলিব্রিটি। যাওয়ার পথে স্কুলের ফেমাস ছেলেদের সাথে তার দেখা হলেও দানো তাদেরকে ইগনোর করে চলে যায়। এরপর আমরা দানোর বেস্ট ফ্রেন্ড সিমিকে দেখতে পাই। আর তখনই স্কুলে এন্ট্রি নেয় A3 নামক একটি বয় গ্রুপ। স্কুলে তাদের একটি মিউজিক ব্যান্ড ছিল, এর নাম হলো কিয়ং, এর নাম হলো লি, আর এর নাম নামজু। তারা তিনজনে স্কুলের মধ্যে সবচেয়ে ফেমাস ছিল, আর নামজু ছিল তাদের মধ্যে সবচেয়ে রিচ। স্কুলে এমন কোনো মেয়ে নেই যারা তাদের উপরে ক্রাশ খায়নি। আর তখনই নামজুর সাথে একটি মেয়ের ধাক্কা লেগে যায়, যার কারণে তাদের অ্যাক্সিডেন্টলি কিস হয়ে যায়। আর এই মেয়েটির নাম হলো জুদা। তখন এই ঘটনা দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। আর নামজু তখন জুদার উপরে অনেক রেগে যায়। সে জুদাকে বলে, তুমি আমার ড্রেস খারাপ করে দিয়েছো, তুমি কি পাগল নাকি? তখন দানো এইসব দেখে অনেকটা রেগে যায়। আর নামজুকে বলে, A3 বলে তুমি কি নিজেকে স্মার্ট মনে করো? সে ইচ্ছা করে এটা করেনি। এই বলে সে জুদাকে হেল্প করে চলেই যাচ্ছিল। আর তখনই হঠাৎ সবকিছু থেমে যায়, শুধুমাত্র দানো ছাড়া সবাই ফ্রিজ হয়ে গিয়েছিল। এইসব দেখে সে তখন অনেক বেশি অবাক হয়ে যায়। আর এরপরেই তখন হঠাৎ দানো নিজেকে একটি ক্লাসরুমে দেখতে পায়। এতে সে আরো বেশি অবাক হয়ে যায়। সে এইসবের কিছুই বুঝতে পারে না। তখন হঠাৎ করেই ক্লাসে পরীক্ষা শুরু হয়ে যায়। দানো তার গালে চিমটি দিয়ে দেখে যে এই সব কিছু স্বপ্ন কিনা। আর তখনই সাথে সাথে সে দেখে পরীক্ষা অলরেডি শেষ হয়ে গেছে। দানো বলে, এইসব কি হচ্ছে? আমি তো পরীক্ষা শুরুই করলাম না। কিন্তু দানো দেখতে পায় যে সে প্রশ্নের উত্তর করে ফেলেছে, কিন্তু এইসব কখন কিভাবে হলো দানো বুঝতেই পারে না। সে বলে, সকালে জুদা নামজুর উপরে পড়ে গিয়েছিল, কিন্তু এর পরের আর কোনো কিছু আমার মনে কেন নেই। হঠাৎ বিকেল কি করে হলো? আমি পাগল হয়ে যাচ্ছি না তো? আর এরপর দানো ডক্টরের কাছে এসে তার এই সব সমস্যার কথা বলে। সে বলে, আমি টেলিপোর্টের মতো হুটহাট এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়ে যাচ্ছি। মনে হচ্ছে হার্টের সাথে সাথে আমার এখন মাথারও সমস্যা হয়েছে। আমি সবকিছু ভুলে যাচ্ছি। ডক্টর বলে, এইসব স্ট্রেসের কারণে হতে পারে। এছাড়াও দানোর কিছুদিন আগেই হার্ট সার্জারি হয়েছিল, এজন্যই এমনটা হতে পারে। ডক্টর বলে, সে একদমই ঠিক আছে, ঠিকভাবে ঘুমালে সব ঠিক হয়ে যাবে। আর বাকি রইল টেলিপোর্ট হওয়ার কথা, তাহলে কমিক বুক কম করে পড়তে হবে। দানো তখন চিৎকার করে বলে, আমি মজা করছি না ডক্টর, আমি সত্যি বলছি, আমার মাথায় কোনো সমস্যা আছে। এরপর সে ইন্টারনেটে এটা সার্চ করলেও কিছুই খুঁজে পায় না। পরের দিন আমরা কিয়ং আর তার বাবাকে দেখতে পাই। তার বাবা তাকে দানোর সাথে বেশি বেশি সময় কাটাতে বলে, কারণ দানোর বাবা ছিল তার বিজনেস পার্টনার। সে নিজের স্বার্থে তার ছেলের সাথে দানোর বিয়ে দিতে চায়।
দানো যখন স্কুলে আসছিল তখন তার সাথে কিয়ং এর দেখা হয়ে যায়। তখন হঠাৎ করেই দানোর আচরণ পরিবর্তন হয়ে যায় আর সে কিয়ং এর সাথে অনেক সুইট আর কিউট ভাবে কথা বলতে থাকে। তখন আমরা তাদের কথায় জানতে পারি যে তাদের দুজনের আসলে এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে। কিন্তু কিয়ং দানোকে একদমই পছন্দ করত না এবং সে দানোর সাথে মিসবিহেভ করে। কিন্তু দানো না চাইতেও তার সাথে মিষ্টি করে কথা বলছিল। এমনটা কিভাবে হচ্ছে সেটা দানো নিজেও জানে না। সে মনে মনে বলে, এসব কি হচ্ছে? আমি যেটা বলতে চাইছি সেটা কেন বলতে পারছি না। কিয়ং ওখান থেকে চলে গেলে দানো আবারও নর্মাল হয়ে যায় আর সে কিয়ংকে গালি দিতে থাকে। এরপর ক্লাসে আসার পরে দানোর সঙ্গে আবারও ওই অদ্ভুত জিনিসটা ঘটতে থাকে। আর একটু পর পর সে নিজেকে আলাদা আলাদা ক্লাসে আলাদা পোশাকে দেখতে পায়। খাবার খাওয়ার সময় হঠাৎ করেই তার খাবারও পরিবর্তন হয়ে যায়। কখনো সে নিজেকে ক্লাসরুমে দেখতে পায়, কখনো ক্যান্টিনে, কখনো রাস্তায়, তো আবার কখনো হসপিটালে। দানো এইসবে অনেক কনফিউজড হয়ে যায় আর বলতে থাকে, আমার সাথে এসব হচ্ছেটা কি? আমি নিজেও জানি না যে আমি কখন কিভাবে কোথায় চোখ খুলবো। এইসবে দানো প্রচুর বিরক্ত হয়ে যায়। আর এরপর সে স্কুলের লাইব্রেরিতে চলে আসে। তার কি হয়েছে সেটা জানার জন্য দানো অনেক বই পড়তে শুরু করে। দানোর সাথে কি হচ্ছে সেটা আমরা একটু পরেই ক্লিয়ারলি জানতে পারবো। তখন আমরা সেখানে একটি ছেলেকে দেখতে পাই যে সব সময় লাইব্রেরিতেই থাকতো। দানোর সাথে যা হচ্ছিল সে সম্পর্কে কোনো বইয়েই উল্লেখ করা ছিল না। তখন দানো একটি বই দেখতে পায় যেটা আপনা আপনি নড়াচড়া করছিল। সেটা একটা কমিক বুক ছিল। বইটির নাম হলো সিক্রেট। বইটা স্পর্শ করার পর দানো তখন কিছু ভিশন দেখতে পায়, যেখানে কিয়ং তার হাত ধরেছিল আর কিয়ং বলছিল, তুমি আমার পিছু করছো। সে আরো দেখতে পায় যে জুদা তার উপরে খাবার নিয়ে পড়ে যাচ্ছে। দানো এইসবে ভয় পেয়ে সেখান থেকে চলেই যাচ্ছিল, কিন্তু সে হোঁচট খেয়ে পড়ে যেতে নেয় আর কিয়ং তাকে ধরে ফেলে। কিয়ং তার হাত ধরে বলে, তুমি আমার পিছু করছিলে। কিয়ং এর এই কথা শুনে তো দানো অনেক অবাক হয়ে যায়, কারণ একটু আগে সে এই ভিশনটিই দেখেছিল। দানো চলে গেলে কিয়ং এর সাথে সেই ছেলেটির ধাক্কা লাগে, যার নেম প্লেটে কোনো নাম ছিল না। যাই হোক, দানো বাইরে এসে বোঝার চেষ্টা করে তার সাথে আসলে কি হচ্ছে। সে একবার বলে, মনে হচ্ছে আমি ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, কারণ আমি যেটা দেখেছিলাম তখন সেটাই হয়েছিল। আবার বলে, না, মনে হয় আমি পাগল হয়ে যাচ্ছি। এরপর সে ক্যান্টিনে চলে আসে। খাবার খাওয়ার সময় সে ভাবে যদি সে সত্যিই ভবিষ্যৎ দেখতে পায় তাহলে সে জুদাকে পড়া থেকে বাঁচাবে, যেন তার উপর খাবার না পড়ে। আর তখন দানো জুদাকে বাঁচাতে গিয়ে নিজেই পড়ে যায় আর জুদাও তার উপর খাবার নিয়ে পড়ে যায়। দানো এইসবে অবাক হয়ে যায় আর বুঝতে পারে সে সত্যিই ভবিষ্যৎ দেখতে পাচ্ছে। সে এও বুঝতে পারে যে সে ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না। সবাই তাদের দুজনের ভিডিও করতে থাকলে নামজু এসে রেগে তাদের ফোন ফেলে দেয়। আর এরপর দানো শিওর হয়ে যায় যে সে ভবিষ্যৎ দেখতে পাচ্ছে। সে আবারও ভবিষ্যৎ দেখার চেষ্টা করতে থাকে, কিন্তু সে কোনোভাবেই দেখতে পায় না। দানোর এমন অদ্ভুত অঙ্গভঙ্গি দেখে কিয়ং এসে জিজ্ঞেস করে, সেখানে কি করছে? দানো বলে, কিছু একটা করার চেষ্টা করছি, তুমি যাও এখান থেকে। দানোকে কিয়ং বলে, তুমি প্লিজ আমার পিছু করা বন্ধ করো। দানো বলে, মনে হয় তুমি ঠিকই বলছো, কিন্তু আমি তো তোমার পিছু পড়ে নেই, কারণ আমার মনে হয় আমি নিজ ইচ্ছায় তোমার সাথে এইসব করছি না। তখনই দানো দেখে সে কিয়ংকে আবারও ইমপ্রেস করার চেষ্টা করছে। সে না চাইতেও কিয়ং এর সাথে ভালো ব্যবহার করছিল। কিয়ং বলে, তুমি প্লিজ আমার থেকে দূরে থাকো, আমি অসুস্থ মেয়েদেরকে একদমই পছন্দ করি না, আমি তোমাকে কখনোই পছন্দ করব না। দানো এটা শুনে অনেক কষ্ট পায়, কিন্তু নর্মাল হওয়ার পরে সে বলতে থাকে, আমি তার সাথে এত ভালো ব্যবহার কেন করলাম? এমন মনে হলো যে কেউ আমাকে দিয়ে এইসব বলাচ্ছে, আমি নিজে থেকে কিছুই বলতে পারিনি। আর তখনই দানো একটি অদ্ভুত ব্ল্যাক হোল দেখতে পায়, যেটা অন্য কেউই দেখতে পাচ্ছিল না। দানোর নজর তখন নিচের দিকে থাকা একটি ছেলের উপরে যায়, যার নাম হলো জিন। সে তাদের স্কুলের শেফ ছিল আর সেও ওই ব্ল্যাক হোলটি দেখতে পাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই তখন জিন ওখান থেকে গায়েব হয়ে যায়। তাই দানো জিনের সাথে দেখা করতে কিচেনে চলে আসে। তাকে দেখে জিন তখন লুকিয়ে যায়। দানো তাকে ওই ব্ল্যাক হোলের কথা জিজ্ঞেস করে, কিন্তু জিন তাকে কিছুই বলে না আর বলে, আমি কিছুই দেখিনি,
তখনই দানো ওখানে সিক্রেট নামের সেই বইটি দেখতে পায়। আর এরপর দানো আবারও লাইব্রেরিতে আসে ওই বইটি পড়তে, কিন্তু এখানে দানো আবারও ওই ব্ল্যাক হোলটি দেখতে পায়। দানো ওটায় হাত দিলে জিনিসটা তখন দানোকে ভেতরের দিকে টানছিল। এটা দেখে দানো তখন ভয় পেয়ে আবারও জিনের কাছে চলে আসে আর লুকিয়ে লুকিয়ে ওই বইটা নিয়ে পড়তে শুরু করে। দানো দেখে তার সাথে যা যা হয়েছে আর কিয়ং তাকে যা যা বলেছে সেই সব কিছু এই কমিক বুকে দেওয়া আছে। এটা দেখে সে একদম শকড হয়ে যায়, কারণ কমিক বুকে সেই মেয়েটি হলো সে নিজে। সেখানে জিন চলে আসলে সেই সবকিছু ক্লিয়ারলি জানতে চায়। জিন তখন তাকে বলে, আমরা প্রত্যেকেই এই কমিক বুকের গল্পের চরিত্র। তুমি এখন একটি কমিক ওয়ার্ল্ডে আছো। যা শুনে দানো অবাক হয়ে যায়। জিন বলে, মাঝে মাঝে তোমার মনে হতো যেন তোমার মেমোরি লস হয়েছে, তুমি সবকিছু ভুলে গিয়েছো, কিন্তু সেটা নয়, ওই সময়ে তুমি কমিক ওয়ার্ল্ডে ছিলে। কিন্তু দানো তার কথায় বিশ্বাস করতে চায় না। জিন বলে, এটাই সত্যি। কমিকের কাহিনী যত এগোবে ততবারই তুমি টাইম ট্রাভেল করে কমিক ওয়ার্ল্ডে চলে যাবে। গল্প যেভাবে এগোবে ঠিক সেই সিন অনুযায়ী তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে। দানো বলে, আমি সত্যিই বোকা, না হলে তোমার মতো পাগলের কথা শুনি। এই বলে সে চলে যায়। সে কিছুতে বিশ্বাস করতে চায় না যে তারা কমিকের দুনিয়াতে রয়েছে। জিন তাকে বোঝানোর জন্য পিছু করতে থাকে আর দানো দৌড়াতে থাকে। এরপর জিন তার ফোনটা ওপর থেকে নিচে ফেলে দেয়, কিন্তু তার ফোনটা সেখানেই স্থির হয়ে যায়। আর একটু পরে জিন হঠাৎ গায়েব হয়ে যায় আর সে দেখতে পায় তার ফোনটা তার হাতেই আছে। আর এরপর আবারও সে কিচেনে এসে জিনের থেকে সেই বইটি কেড়ে নিতে যায়, আর এতে বইয়ের একটি পাতা ছিঁড়ে যায়। তখন জিন তাকে বইটি দিয়ে দেয়। এরপর তার বান্ধবী সিমি বইটি দেখে গল্পের নামজুকে পছন্দ করে ফেলে, আর বাস্তবেও সিমির নামজুকে অনেক পছন্দ করত। দানো তখন বলে, এই গল্পের সবাই আসলে আমরা সবাই কমিকের দুনিয়ায় আছি। ক্লাসের বাকি সবাই দানোর এই কথা শুনে হাসতে থাকে আর তার মজা নিতে থাকে। তখন সিন চেঞ্জ হলে দানো সিমিকে জিজ্ঞেস করে একটু আগে কি হয়েছে সেটা তার মনে আছে কিনা। সিমি বলে, কি হয়েছে? দানো বলে, একটু আগে তোমাকে বলেছিলাম যে এটা কমিকের দুনিয়া। আর এই কথা শুনে ক্লাসের ছেলেগুলো ওই একইভাবে তার সাথে আবারও মজা নিতে থাকে। দানো তখন বুঝতে পারে যে এই অদ্ভুত ঘটনাগুলো যে ঘটছে এটা সে ছাড়া আর কেউই বুঝতে পারছে না। এমনকি দানো তাদেরকে বললেও তাদের কথাটা মনে থাকছে না যে তারা আসলে কমিক ওয়ার্ল্ডে আছে। রাতে বইয়ের সেই পাতাটি সে দেখছিল। দানো জিনের কথা বিশ্বাস করতে শুরু করেছিল। বাড়ি এসে সে একা একাই বলতে থাকে, যদি মেনেও নেই যে আমি কমিক বুকে রয়েছি, তাহলে আমি সুন্দরী রিচ ফ্যামিলি থেকে বিলং করি। তার ওপর আমার হৃদয়ের রোগ আছে। তাও আবার আমি 10 বছর ধরে এমন একটি ছেলেকে পছন্দ করি যে আমাকে পছন্দ করে না। তার ওপর সে আমার হবু স্বামী। এর মানে কি আমি এই গল্পের হিরোইন? এইসব ভেবে সে অনেক চিন্তিত হয়ে যায়। রাতে পানি পান করতে আসলে তার বাবা মিস্টার ইউনকে সে জিজ্ঞেস করে, বাবা, আমরা যদি একটি কমিক বুকে থাকতাম তাহলে তুমি কি করতে? তার বাবা হেসে বলে, এতে কিছুই যায় আসে না যে আমরা কমিকের জগতে রয়েছি নাকি বাস্তব জগতে। তুমি আমার জন্যে সবসময় আমার মেয়ে হয়েই থাকবে, যাকে আমি সব থেকে বেশি ভালোবাসি। আমি যদি কমিকের প্রধান চরিত্র হতাম তাহলে আমি যা খুশি তাই করতে পারতাম, আর আমি তোমার হার্টের অসুখও ঠিক করে দিতাম। এখন এইসব ভাবা বাদ দিয়ে ঘুমাতে যাও। সকালে ঘুম থেকে উঠে দানো বলে, আমি এত টেনশন কেন করছি? আমি এই গল্পের প্রধান চরিত্র, এই গল্পের হিরোইন, আর আমার যা ইচ্ছা হবে আমি তাই করব। এই ভেবে সে অনেক খুশি হয়ে যায়। আর খুশি মনে সে স্কুলে এসে ভাবতে থাকে, যদি আমি এই গল্পের হিরোইন হয়ে থাকি তাহলে আমার হিরো কে হবে? মনে হয় A3-র কোনো মেম্বার কমিক ওয়ার্ল্ডে আমার হিরো হবে। এই কথাগুলো ভেবে সে তখন খুশি হয়ে যায়। ক্লাসেও সে অনেক ভাব নিয়ে বসে থাকে আর মনে মনে নিজেকে হিরোইন মনে করে। তখনই কিছু মেয়ে জুতাকে বিরক্ত করতে আসলে দানো গিয়ে মেয়েগুলোকে ওখান থেকে ভাগিয়ে দেয়। জুদা তাকে ধন্যবাদ জানায় আর বলে, দানো, তুমি সুন্দর হওয়ার পাশাপাশি অনেক সুন্দর মনের মানুষ। আর ক্লাসের সবাই দানোর এই কাজ দেখে ইমপ্রেস হয়ে যায়। দানো গ্যালারিতে বসে A3-র মেম্বারদের দেখতে থাকে আর ভাবতে থাকে সে কাকে বেছে নিবে।
কিন্তু তারা সবাই তো তাকে ইগনোর করেই চলে যায়। এরপর দানো একটি বই পড়ছিল, তখন জুদাকে কিছু নিয়ে যেতে দেখে সে তাকে সাহায্য করতে যায়। তখনই কিছু ছেলে জুদাকে বিরক্ত করতে শুরু করে, আর হঠাৎ তখন কমিক ওয়ার্ল্ডের সিন শুরু হয়ে যায়। আর দানো একটি অদ্ভুত আওয়াজ শুনতে পায়। তখন দানো মনে মনে বলে, মনে হচ্ছে এখনই আমার হিরো চলে আসবে। তখন সেখানে A3 মেম্বার, যে স্কুলের মধ্যে সবচেয়ে বেশি ফেমাস ছিল, সেই নামজু চলে আসে। নামজুকে দেখে দানো তখন ভাবে হয়তো নামজুই তার হিরো, আর নামজু এখন তার কাছে যাবে। কিন্তু দানোকে অবাক করে দিয়ে নামজু তখন জুদার কাছে এসে তার হাত ধরে বলে, জুদা আমার গার্লফ্রেন্ড, আর আমার জিনিসে হাত লাগানো আমার একদমই পছন্দ নয়। এখন থেকে কেউ জুদাকে বিরক্ত করলে আমি তাকে ছাড়বো না। আর এই সব দেখে তো দানো পুরো শকড হয়ে যায়। সে তখন কোনো কিছুই বলতে পারছিল না। আর তখনই দানো বুঝতে পারে যে সে আসলে এই গল্পের ফিমেল লিড ক্যারেক্টার না, আর জুদাই হলো এই গল্পের ফিমেল লিড ক্যারেক্টার, আর তার হিরো হলো নামজু। এইসব বুঝতে পেরে তো বেচারি দানোর মন একদমই ভেঙে যায়। তখন আমরা সেই ছেলেটিকে আবারও দেখতে পাই। তার ফেস আমরা এখনো দেখতে পাই না, কিন্তু তার হাতে তখন দানোর একটি ড্রয়িং ছিল। যাই হোক, এরপর দানো তাড়াতাড়ি জিনের কিচেনে এসে সিক্রেট নামের ওই বুকটি পড়তে শুরু করে। আর তখন সে জানতে পারে যে এই কমিকের হিরো আর হিরোইন হলো জুদা আর নামজু, আর দানো হলো একটা এক্সট্রা ক্যারেক্টার যে কিনা জুদা আর নামজুকে এক করতে সাহায্য করবে। এর মানে হলো দানো একটি সাপোর্টিং ক্যারেক্টার, সে এই গল্পের মেইন ক্যারেক্টার না। এটা দেখে সে তখন কমিক রাইটারের উপর অনেক বেশি রেগে যায়, তাকে মেইন রোল না দিয়ে সাপোর্টিং রোল দেওয়ার জন্য। তার উপর দানো যখন জানতে পারে যে সে কিয়ংকে 10 বছর ধরে পছন্দ করে আসছে, এটা কমিকের রাইটারের ইচ্ছে মতো, আর কিয়ংকে পটানোর জন্য সারাক্ষণ সে কিয়ংয়ের আগে পিছনে ঘুরবে, তখন সে আরো বেশি রেগে যায়, কারণ বাস্তবে দানো কিয়ংকে একদমই পছন্দ করে না। এরপর আর্ট ক্লাসের সিনে এসে দানো জুদা আর নামজুকে দেখে অনেক জেলাস হয়, আর বলতে থাকে এই পুরো জায়গাটা কি শুধু এদের দুজনের জন্যই। তখন জুদার উপর আলো এসে পড়লে দানো গিয়ে তার পাশে বসে, যেন সেও আলোতে থাকতে পারে, কারণ সে গল্পের হিরোইন হতে চেয়েছিল। জুদাকে ঠেলতে ঠেলতে সে তাকে ফেলেই দেয়। জুদা অন্য জায়গায় গিয়ে বসলে তার উপরে আলো বন্ধ হয়ে আবারও জুদার উপরে চলে যায়। দানো এইসবে অনেক জেলাসি ফিল করে। ক্লাসের টিচার তাকে আজকের মডেল হতে বলে, আর সবাইকে দানোর ছবি আঁকতে বলে। তখন নামজুর আর্ট দেখে টিচার তার প্রশংসা করে। তখন একজন বলে ওঠে, এটা তো দানোর ছবি নয়, এটাকে তো একদম জুদার মতো দেখাচ্ছে। সবাই নামজুর ছবি দেখতে ব্যস্ত হয়ে গেলে দানো অনেক রেগে যায়, কারণ কেউ তার দিকে অ্যাটেনশন দিচ্ছিল না। এজন্য রেগে সে ওখানকার স্ট্যাচুগুলো ভাঙচুর করতে শুরু করে। কিন্তু একটু পরে সে দেখতে পায় যে সবকিছু ঠিক আছে, এমনকি স্ট্যাচুগুলোও আগের জায়গায় আছে যেগুলো সে ভেঙে ফেলেছিল। এই দেখে সে বুঝতে পারে যে গল্পের বইয়ের সিনে যা লেখা আছে এর বাইরে সে কিচ্ছু করতে পারবে না, এবং করলেও সেগুলো আপনা আপনি ঠিক হয়ে যাবে, আর সেসব কথা কারো মনেও থাকবে না। সে জিনের কাছে আসে সবকিছু আরো ভালোভাবে বোঝার জন্য। জিন তখন স্কুলের একটি প্রপের মাধ্যমে তাকে বোঝায়। সে বলে, এই গল্পে আমরা সেটাই বলি যেটা লেখক চায়, আর এইটা হলো স্টেজ। যখন সিন শুরু হয়ে যায় তখন তুমি কমিক ওয়ার্ল্ডের স্টেজে থাকো, কিন্তু যখন তুমি রিয়েল লাইফে আসো তখন আর তোমার সেই সব কথা মনে থাকে না, কিন্তু তুমি নিজেকে চিনে ফেলেছ, আর এই জন্য সেই সব কিছু তুমি মনে রাখতে পারছো যা তোমার সাথে স্টেজে হচ্ছে। যারা নিজেদের চিনতে পারবে তারাই শুধু সবকিছু মনে রাখতে পারে, যেমন তুমি আর আমি। আর কমিকের বাইরে যখন তুমি থাকবে সেটাকে বলা হয় শ্যাডো। স্টেজে আমরা যা বলি আর করি সেই সবকিছু লেখকের ইচ্ছা মতো হয়। দানো বলে, আমি ওই রাইটারের লেখা অনুযায়ী বিহেভ করব না, আমার যেটা ইচ্ছে আমি সেটাই করব। এজন্য ওপেরা ক্লাসে দানো ডিজে সং শুনতে শুরু করে, কিন্তু এতে লাভ হয় না, আবারও তাকে ওপেরা গাইতে হয়। এরপর দানো দেখে যে তার হাতে একটি স্ট্রবেরি মিল্ক আছে। সে বুঝতে পারে না এটা কেন তার হাতে। একটু পরে জুদা সেখানে আসে এবং দানো বুঝতে পারে যে এটা জুদার জন্যই তার হাতে আছে, এবং না চাইতেও দানো
তখন সেটা জুদাকে দিয়ে দেয়। আর তখনই A3-র মেম্বাররা বাইক নিয়ে সেখানে চলে আসে এবং নামজু জুদাকে তার ব্যাগ দিয়ে তার পিছু পিছু ঘুরতে বলে, কারণ জুদা তার ড্রেস খারাপ করে দিয়েছিল। যতদিন জুদা তাকে তার ড্রেসের টাকা ফেরত না দেবে ততদিন জুদা তার চাকরানি হয়ে থাকবে। তখন জুদা তাকে কিছু টাকা দিয়ে বলে, সেদিন তোমার ইউনিফর্ম খারাপ করে দিয়েছিলাম, আমি সেটার ক্ষতিপূরণ দিয়ে দিব। নামজু বলে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরেও শোধ করতে পারবে না। জুদা বলে পারবো। আর জুদার এমন বোল্ডনেস দেখে তাদের গ্রুপের লি নামের আরেক মেম্বার জুদাকে পছন্দ করতে শুরু করে। যাই হোক, এরপর দানো স্ট্রবেরি মিল্কশেক নিতে ক্যান্টিনে চলে যায়, কারণ সে আজকে এটা খেয়েই ছাড়বে। কিন্তু সেখানে খাবার অনেক লড়াই করে কিনতে হতো। আর তখনই সেখানে A3-র মেম্বাররা চলে এলে মেয়েদের ধাক্কায় দানো পানিতে পড়ে যায়। তখন নামজু সেখানে থাকা সমস্ত স্ট্রবেরি মিল্ক নিয়ে যায়, কারণ জুদাকে সে স্ট্রবেরি মিল্ক পান করতে দেখেছিল। এরপর দানো ওই বইয়ের শেষের পাতাগুলো ফাঁকা দেখে জিনের থেকে জানতে চায় এগুলো ফাঁকা কেন। জিন বলে, কারণ গল্প এখনো অনেক বাকি রয়েছে, অর্থাৎ গল্পের শেষটা কেমন হবে সেটা তারা কোনোভাবেই জানতে পারবে না। এরপর দানো লাইব্রেরিতে বসে দেখে লি জুদাকে পছন্দ করতে শুরু করেছে, অর্থাৎ কাহিনী অনুযায়ী সিন এগোচ্ছে। এরপর দানো লাইব্রেরি থেকে অনেকগুলো বই নিয়ে যাচ্ছিল, তখন কয়েকটা বই নিচে পড়ে যায়। তখনই সেখানে একটি ছেলে এসে দানোকে সাহায্য করে, কিন্তু দানো তার ফেস দেখতে পায় না। কিন্তু ছেলেটির হাতে একটি কাটার দাগ ছিল, যেটা দানো দেখতে পায়। এরপর দানো একটি ভিশন দেখতে পায়। সে দেখে যে সে জুদাকে বাঁচাতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে যাচ্ছে, আর কিয়ং তাকে নিয়ে হসপিটালে যাচ্ছে। আর তখন ওই সিনটা চলে আসলে দানো সেখান থেকে সরার অনেক চেষ্টা করে, কারণ এমনিতেই তার হার্টের অসুখ রয়েছে, এখান থেকে পড়লে পায়ের অসুখও শুরু হয়ে যাবে। নামজু যখন জুদার সাথে কথা বলছিল তখনই দানো একটি ছেলেকে দেখতে পায়। তখন জুদা তার উপরে পড়ে গেলে দানো ছেলেটির পিঠের উপরে পড়ে যায় এবং ছেলেটি দানোকে ব্যথা পাওয়া থেকে বাঁচিয়ে নেয়। কিন্তু দানো যখনই তার ফেস দেখতে যাচ্ছিল তার আগেই সে অজ্ঞান হয়ে যায়। আর এর পরের সিনে দানো নিজেকে মেডিকেল রুমে দেখতে পায়। দানো মনে মনে বলে গল্প অনুযায়ী তার ডান পায়ে প্লাস্টার থাকার কথা, কিন্তু তখন সে দেখতে পায় যে তার পায়ে সামান্য একটু চোট ছিল। এই দেখে সে অনেক অবাক হয়ে যায়। দানো সিমিকে জিজ্ঞাসা করে যে সে এখানে কিভাবে এসেছে। সিমি বলে কিয়ং তাকে কোলে করে নিয়ে এসেছে। দানো বুঝতে পারে যে সে ছাড়া ছেলেটিকে কেউ দেখেনি, কিন্তু ছেলেটি তাকে সাহায্য করেছে আর কাহিনীও পরিবর্তন হয়েছে। এর মানে ছেলেটি তাকে তার ভাগ্য পরিবর্তন করতে সাহায্য করতে পারবে, আর এজন্য সে তাকে খুঁজতে শুরু করে। দানো স্কুলের প্রত্যেকটি ছেলের পিঠের সঙ্গে নিজের পিঠ স্পর্শ করছিল, ফিল করে জানার জন্য যে ছেলেটি তাকে বাঁচিয়েছিল সে আসলে কে। দানো যখন ওই ছেলেটির সঙ্গে ছিল তখন তার হার্টবিট অনেক বেড়ে গিয়েছিল আর সে অন্যরকম ফিল করেছিল, কিন্তু এখন এতগুলো ছেলেকে স্পর্শ করার পরেও তার ওইরকম ফিল হচ্ছিল না। তাই দানো তখন অনেক বেশি বিরক্ত হয়ে যায়। সে কি করবে, কিভাবে তাকে খুঁজে বের করবে সেটা ভেবে পাচ্ছিল না। তখন তার মাথায় একটা দুষ্ট বুদ্ধি চাপে আর সে ঠিক করে সে এমন কিছু করবে যেন ছেলেটি নিজেই তাকে বাঁচাতে চলে আসে। এজন্য দানো হ্যান্ডবল খেলতে যায় আর সবাইকে বলতে থাকে তার দিকে বল ছুঁড়ে মারতে। তখন একটি মেয়ে তার দিকে বল ছুঁড়লে বলটা তার লাগতেই যাচ্ছিল, কিন্তু সে ছেলেটি এসে দানোকে প্রোটেক্ট করে। দানো তখন ছেলেটির হাতে ওই কাটা দাগটি দেখতে পায়, কিন্তু সে যখনই তার ফেস দেখতে যাবে তখনই দানো আবারও অজ্ঞান হয়ে যায়। পরের সিনে দানোর যখন জ্ঞান ফেরে তখন সে আর ওই ছেলেটিকে দেখতে পায় না। এরপর দানোর মনে পড়ে যে ওই দিন লাইব্রেরিতে সে একটি ছেলের হাতে ওইরকম আঘাতের দাগ দেখেছিল। এর মানে ওই ছেলেটাই সেই ছেলে যাকে সে খুঁজছে। তাই সে তখন লাইব্রেরিতে চলে আসে এই আশা নিয়ে হয়তো সেই ছেলেটি এখন লাইব্রেরিতেই থাকবে, কিন্তু এখানে দানো কাউকে খুঁজে পায় না। আর তখনই দানো নিচে ওই ছেলেটিকে দেখতে পায়, তাই সে তখনই ওখানে চলে আসে, কিন্তু দানো এখানেও তাকে দেখতে পায় না। তখন সে দেখে একটি ছাতা গাছে আটকে আছে। ছাতাটা পারার জন্য হাত বাড়ালে সে ওটাকে ধরতে পারছিল না। তখন সেখানে সেই ছেলেটি এসে দানোর সাহায্য করে, আর এতে দানোর হার্টবিট আবারও অনেক ফাস্ট হয়ে যায়, ঠিক যেভাবে আগের বারে হয়েছিল। ছেলেটি চলে যাচ্ছিল, কিন্তু এবারে দানো তাকে দেখে ফেলে।
আর আমরাও হ্যান্ডসাম একটি ছেলেকে দেখতে পাই। দানো তো এক নজরে তার দিকেই তাকিয়েছিল। দানো তখন তাকে কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু তখনই সিন কাট হয়ে যায় আর সে কমিকের পরের সিনে চলে যায়। আমরা দানোকে হসপিটালে দেখতে পাই। ছেলেটিকে কিছু বলতে পারেনি বলে দানোর অনেক মন খারাপ হয়ে যায়। দানোকে দেখতে A3 মেম্বার লি সেখানে আসে। তারা বসে কিছুক্ষণ কথা বলে। দানো বলে, আমি সেটাই বলি যেটা রাইটার চায়। লি বলে, তুমি কি পাগল হয়ে গেছো? আজকাল তোমাকে অদ্ভুত মনে হয়। সব ছেলেদের পিছু পিছু ঘুরতে থাকো আর তাদের পিঠ স্পর্শ করো। কেউ কিন্তু এরকম মেয়েদের একদমই পছন্দ করে না। আর তার এই কথা শুনে তো দানো অনেক অবাক হয়ে যায়। সে তাকে বলে, তুমি এখন কি বললে? লি বলে, তুমি আমার সাথেও তো সেটা করেছিলে। দানো বলে, এর মানে তোমার সবকিছু মনে আছে? দানো তখন তাকে টেনে নিয়ে গেলে লি বলতে থাকে, তুমি আমার সাথে এটা কি করছো? পাগল হয়ে গেছো? তুমি তো জানো আমি অন্য কাউকে ভালোবাসি। লি তো অন্য কিছুই ভেবেছিল। আর তখন দানো তার মাথা দিয়ে মেরে লির নাক ফাটিয়ে দেয় আর বলে, আজকাল তোমার কোনো কিছুই মনে থাকে না। সকাল থেকে হঠাৎ বিকাল হয়ে যায় আর স্কুল থেকে হঠাৎ বাড়িতে চলে যাও আর এক জায়গা থেকে আরেক জায়গায় টেলিপোর্ট হয়ে যাও। তুমি এইসব কিছুই বুঝতে পারছো না, তাই না? লি এইসব শুনে অবাক হয়ে যায়, কারণ তার সাথে সত্যিই এইসব ঘটছে। লি বলে, তুমি এইসব কিভাবে জানলে? দানো বলে, কারণ তুমি নিজেকে চিনতে পেরেছো। সে লিকে কমিক বুক ওয়ার্ল্ডের ব্যাপারে সবকিছু বলে, কিন্তু লি তার কথা বিশ্বাস করতে চায় না। দানো বলে, একবার সিন শুরু হয়ে যাক, দেখবে তোমার নাক ঠিক হয়ে গেছে, তখনই সব প্রমাণ হয়ে যাবে। এরপর লি দেখে দানোর কথাই সত্যি হয়েছে। যাই হোক, পরদিন দানো প্র্যাকটিস করতে থাকে ছেলেটির সাথে। আবারও তার দেখা হলে সে কিভাবে তাকে হ্যালো বলবে, আর তখনই সেখানে ছেলেটিকে দেখে সে অবাক হয়ে যায় আর সে জানতে পারে ছেলেটি তাদের ক্লাসের। দানো তাকে গিয়ে বলতে থাকে সেদিন ছেলেটি তাকে বাঁচিয়েছিল, কিন্তু দানো ভাবে ছেলেটি হয়তো সবকিছু ভুলে গেছে। দানো তখন দেখে যে ওই ছেলেটির নেম প্লেটে কোনো নাম লেখা নেই। তখন তার একটি সিন শুরু হয়ে গেলে কিছুক্ষণ পরে সে আর ছেলেটিকে ওখানে দেখতে পায় না। এরপর দানো ওই বইটির ক্যারেক্টার লিস্ট চেক করলে দেখতে পায় যে ওই ছেলেটি হলো এমন একজন এক্সট্রা ক্যারেক্টার যার কোনো নামই নেই। এখানে তার নামের পরিবর্তে নাম্বার 13 লেখা ছিল। এরপর ফুটবল খেলার একটি ম্যাচ ছিল, সেখানে ওই ছেলেটিও খেলছিল। দানো সিমিকে জিজ্ঞেস করে, সিমি, তুমি কি নাম্বার 13 জার্সিকে চেনো? সে আমাদের ক্লাসের। সিমি বলে, এত হ্যান্ডসাম ছেলে আমাদের ক্লাসে পড়ে, আগে তো দেখিনি। দানো মনে মনে বলে, রাইটার তার একটা নাম পর্যন্ত রাখেনি, তার ভ্যালু তো আমার থেকেও কম। তো এরপর আমরা লিগে দেখতে পাই যে ভায়োলিন বাজাচ্ছিল। লি কিন্তু আসল ওয়ার্ল্ডে A3 একজন মেম্বার ছিল, কিন্তু কমিক ওয়ার্ল্ডে সে গল্পের প্রধান চরিত্রদের একজন, অর্থাৎ সেও জুদাকে পছন্দ করবে আর সে সেকেন্ড লিড ক্যারেক্টার। তখন তার কাছে জুদা আসে আর জুদার আশেপাশে ফুল দেখে তো লি পুরো শকড হয়ে যায় আর দানোর কথা তার পুরোপুরি বিশ্বাস হয়ে যায়। সে তাড়াতাড়ি দানোর কাছে আসে আর বলে, আমার সাথে এসব কি হচ্ছে? আমি ছাদে না চাইতেও আপনা আপনি ভায়োলিন বাজাচ্ছিলাম আর জুদা আসলে কি সব বলছিলাম, নিজেও বুঝতে পারছি না। আমি কি পাগল হয়ে গেছি? মনে হচ্ছে আমাকে হসপিটালে ভর্তি হতে হবে। তখন দানো সেই বইটি তাকে দেয়, যা দেখে সে বুঝতে পারে নামজু আর জুদা এই গল্পের প্রধান ক্যারেক্টার, আর সে হলো সেকেন্ড লিড ক্যারেক্টার যাকে জুদা পছন্দ করবে না। আর তখন লির রিয়াকশন দেখার মতো ছিল। দানো তাকে বলে, দুনিয়াকে নিজের দিক থেকে দেখো, তাহলে তুমি মেইন ক্যারেক্টার হয়ে যাবে। যাই হয়ে যাক না কেন, আমি আমার ভাগ্য পরিবর্তন করবই। আর তখনই সে ডক্টরের চেম্বারে উপস্থিত হয়। তার শরীর আরো খারাপ হতে থাকে। ডক্টর পরীক্ষা করে তার বাবাকে জানায় যে দানোর হাতে আর বেশি সময় নেই, সে যখন তখন মারা যেতে পারে। তার এই সমস্যা ঠিক হওয়ার নয়। বাড়ি এসে তার বাবা দানোর কথা ভেবে কাঁদছিল আর বলছিল, আমি দানোকে ছাড়া কিভাবে থাকবো? দানো আমাকে ছেড়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো? আর তার এইসব কথা দানো শুনে অনেক কষ্ট পায় এবং বুঝতে পারে যে তার হাতে খুব বেশি সময় নেই। তবুও সে নিজেকে শক্ত করার চেষ্টা করে আর সবকিছু পাল্টে দিতে চায়। পরের সিনে দানো ক্লাসরুমে ছিল। তখন সে হঠাৎ নাম্বার 13কে দেখে খুশি হয়ে যায় আর তার পিছু পিছু যেতে থাকে। হঠাৎ সে পড়ে যেতে নিলে ছেলেটি তার হাত ধরে ফেলে আর এরপর দানো ছেলেটিকে ডেকে তার থেকে সাহায্য চাইতে থাকে, কারণ দানো একটি ভিশন দেখেছে
যেখানে নামজু আর জুদার ঝামেলার কারণে দানো আঘাত পায়। দানো তাকে বলে সিন শুরু হওয়ার পর বক্সগুলো ধরতে, যেন দানো ব্যথা না পায়। ছেলেটি এখনো পর্যন্ত কোনো কথা বলেনি, কারণ লেখক তার কোনো ডায়লগ দেয়নি। সে শুধু অবাক হয়ে দানোকে দেখতে থাকে। এরপর সিন শুরু হলে দানো জুদাকে সাহায্য করতে চায়। বক্সগুলো নিয়ে তারা সায়েন্স ল্যাবের দিকে যাচ্ছিল। তখনই দানোর সাথে নামজুর ধাক্কা লেগে যায়, আর এতে নামজুর ফোনটা নিচে পড়ে যায়। দানো ফোন তুলে তার হাতে দিতে গেলে জুদা তাকে থামিয়ে নামজুকে বলে ফোনটা নিজে থেকে তুলতে, কারণ দানো ইচ্ছে করে এটা করেনি, সে নিজেই দানোর সামনে এসে গেছিল, তাই ভুলটা তার। সবাই জুদার এমন সাহস দেখে অবাক হয়ে যায়। জুদা নামজুকে বলে আমাদের কি সেটাই করতে হবে যেটা তুমি করতে বলবে? তুমি এত অ্যারোগেন্ট কি করে হতে পারো? এই কথা শুনে নামজু রেগে সামনের দিকে এগিয়ে যেতে থাকে, আর তখনই জুদা আর দানো দুজনেই বক্সের উপরে পড়ে যায়। কিন্তু নামজু জুদাকে বাঁচিয়ে নেয়, আর ওই ছেলেটিও বক্সগুলো ধরে ফেলে আর দানোকে প্রোটেক্ট করে। কমিকের সিন শেষ হলে দানো রিয়েল ওয়ার্ল্ডে এলে দেখতে পায় যে সে বক্সের উপরে পড়ে যায়নি, অর্থাৎ গল্প সত্যিই পাল্টে গেছে। এরপর দানো আর সিমি শপিং করছিল। দানো মনে মনে এই সিনটা তাড়াতাড়ি শেষ হওয়ার জন্য প্রে করছিল। তখনই তারা জুদাকে একটি ক্যাফেতে পার্ট টাইম জব করতে দেখতে পায়। একজন কাস্টমার জুদার সাথে খারাপ আচরণ করলে লি সেখানে এসে তাকে বাঁচিয়ে নেয়। বাড়ি পৌঁছে দেওয়ার সময় জুদা তাকে ধন্যবাদ জানায়। লি মনে মনে বলে আমি জানি না এটা গল্পের কাহিনী কিনা, কিন্তু আমি সত্যি জুদাকে ভালোবাসি। তখনই হঠাৎ সেখানে নামজু এসে হাজির হয় আর লিকে চলে যেতে বলে। রিয়েল ওয়ার্ল্ডের নামজু আর লি দুজনে ফ্রেন্ড, কিন্তু এখানে তারা দুজনে শত্রু হয়ে যাবে, কারণ দুজনেই তো একই মেয়েকে পছন্দ করে। যাই হোক, এরপর আমরা দেখি স্কুলে নোটিশ টানানো হয়েছে। তারা সবাই স্কুল ট্রিপে কোরিয়ার একটি জায়গায় ঘুরতে যাবে, যার পুরো খরচ নামজু দেবে। নামজু স্কুলের মধ্যে সবচেয়ে বেশি ধনী ছিল। এরপর সেই ছেলেটির হাতে একটু চোট লেগেছিল, তাই সে মেডিকেল রুমে যায়। তখন দানো তাকে ফলো করার সময় পড়ে গিয়ে আঘাত পায়। ছেলেটি তখন ফার্স্ট এইড বক্স খুঁজে পাচ্ছিল না, তাই দানো তাকে সাহায্য করে। তখনই সে একটি টুল থেকে পড়ে যেতে নিলে ছেলেটি তাকে ধরে ফেলে, আর এতে দানোর হার্টবিট অনেক বেড়ে যায় আর একজন আরেকজনকে দেখতে থাকে। এরপর দানো ছেলেটির আঘাতে ব্যান্ডেড লাগিয়ে দেয় আর বলে আমরা এক্সট্রা ক্যারেক্টার, তাই পরের সিনে সব ঠিক হয়ে যাবে। ছেলেটি তখন দেখে দানোও তার পায়ে আঘাত পেয়েছে, তাই সেও তখন তার পায়ে ঔষধ লাগিয়ে দেয়। এই দেখে দানো অবাক হওয়ার পাশাপাশি খুশি হয়ে যায়। দানো তাকে বলে এরপর থেকে আমাকে মনে রাখবে, আমার নাম ইউন দানো। ছেলেটি তাকে এক দৃষ্টিতে দেখতে থাকে, আর এরপর থেকে দানো প্রত্যেক দিনই ছেলেটিকে তার পরিচয় বলতো আর তার সাথে মিশত, কারণ ছেলেটি প্রত্যেক দিনই সবকিছু ভুলে যেত, অর্থাৎ সিনের বাইরে যা কিছু বলা হবে এবং যা কিছু করা হবে সেগুলো কারো মনে থাকে না, কিছু সংখ্যক মানুষ ছাড়া। তো পরের সিনে তারা সবাই স্কুল ট্রিপে যাচ্ছিল। তারা সবাই এতে অনেক খুশি ছিল। সেখানে দানো না চাইতেও কিয়ংকে একটি গিফট দিয়ে বসে। লি তো তার এই কাণ্ড দেখে হাসতে থাকে, কারণ সে তো জানতো বাস্তবে দানো আসলে কিয়ংকে পছন্দ করে না। দানো তাকে একটি চাবির রিং গিফট করেছিল। কিয়ং তাকে অপমান করে সেটা পায়ের নিচে ফেলে পিষে দেয়, আর এতে দানো অনেক হার্ট হয়। সবাই তাদের এইসব ঘটনা দেখছিল আর দানো কান্না করছিল। কিন্তু সিন শেষ হওয়ার সাথে সাথে, মানে কমিকের দুনিয়া থেকে বেরিয়ে সে হেসে সবাইকে বলতে থাকে সে এইসব মজা করছিল, আর কান্না করার ফলে বেচারির চোখের কাজল লেপটে গেছিল। যাই হোক, এরপর তারা সবাই মজা করতে করতে স্পটে এসে পৌঁছায়। দানো নাম্বার 13কে খুঁজছিল। তখন লি বলে সে এখানে আসবে না, কারণ লিস্টে তার নাম ছিল না। যা শুনে দানো তো অনেক রেগে যায়। এরপর সিমি দানোকে একটি পাথর দিয়ে বলে এই পাথরটি যদি কোনো জুটি একসঙ্গে ভাঙে এবং পাথরের বড় টুকরো যার কাছে থাকবে, এর মানে হলো সেই তাকে বেশি ভালোবাসে। দানোর এইসব কথা বিশ্বাস হয় না। সিমি আরো বলে সেই পাথর দিয়ে ছোট্ট একটি মিনার বানিয়ে উইশ করলে মনের ইচ্ছা পূরণ হয়। তখনই দানো কিছু ভিশন দেখতে পায়, যেখানে সে সমুদ্রে ডুবে যাচ্ছিল, আর এই ভিশনে
দানো এখানে নাম্বার 13কে দেখতে পায় আর এটা দেখার সাথে সাথে দানো তাকে খুঁজতে শুরু করে। এদিকে লিও একটি পাথর কেনে যা দেখে নামজু অবাক হয়ে যায়। সে দেখে লি পাথরটি নিয়ে জুদার কাছে গিয়েছে। পরে সে লিকে বলে, তুমি কি জুদাকে পছন্দ করো? লি বলে, এরকম কিছু না, আমরা শুধু ভালো বন্ধু। নামজু বলে, আমার জিনিসে হাত লাগানো আমার একদমই পছন্দ না। তুমি আমার বন্ধু হতে পারো, কিন্তু জুদার থেকে দূরে থাকাই তোমার জন্য ভালো। যা শুনে লি অনেকটা কষ্ট পায়। আর এইদিকে সমুদ্র কিনারায় দানো নাম্বার 13কে খুঁজে পায়। দানো এইবারেও তার থেকে সাহায্য চায় আর বলে, আমি কোনো কারণে সমুদ্রে নেমে পড়ব। তাই সে যেন তাকে কোনোভাবে সমুদ্রের নামা থেকে আটকায়। ছেলেটি শুধু তার দিকে তাকিয়ে তার কথা শুনছিল। এরপর সিন শুরু হলে কিয়ং এসে দানোকে কথা শোনাতে থাকে, কারণ দানো তাকে ডেকে পাঠিয়েছে। দানোর হাতে থাকা পাথরটি ভেঙে দানোকে বলে, এইবার খুশি? দানো বলে, অনেক খুশি, কারণ তোমার কাছে পাথরের বড় অংশটি আছে। এর মানে তুমি আমাকে বেশি ভালোবাসো। কিয়ং রেগে পাথরটি সমুদ্রে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায়। দানো সেই পাথরটি নিতে না চাইতেও সমুদ্রে নেমে পড়ে আর মনে মনে উইশ করতে থাকে, নাম্বার 13, প্লিজ তুমি আমাকে বাঁচিয়ে নাও, আমি পাথরটা নিতে চাই না, প্লিজ গল্প বদলে দাও। ছেলেটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দানোর এইসব কাণ্ড দেখছিল, কিন্তু সে তাকে সাহায্য করতে আসে না। আর দানো সেই পাথরটা পেয়ে যায়। এতে দানো অনেক কষ্ট পায়, কারণ সে যেটা চেয়েছিল সেটা হয়নি। এরপর সে একটি মিনার বানাতে আসে, কিন্তু অনেক চেষ্টা করেও দানো সেখানে মিনারটি বানাতে পারে না, কারণ গল্পে এটাই লেখা ছিল যে দানো মিনারটি বানাতে পারবে না। দানো কষ্টে বসে বসে কান্না করতে থাকে। আর তখনই সেখানে নাম্বার 13 চলে আসে আর সে মিনারটি বানাতে শুরু করে, কিন্তু দানো কান্না করে বলে, করো না, এটা আবারও পড়ে যাবে। আমি ভেবেছিলাম সেই মানুষটি তুমি, যে আমাকে ভাগ্য পরিবর্তন করতে সাহায্য করবে, কিন্তু আমি ভুল ছিলাম। এই বলে সে কান্না করতে করতে চলে যায়। কিন্তু তখন ছেলেটি সেখানে মিনারটি বানিয়ে ফেলে আর পেছন থেকে প্রথমবারের মতো সে দানোকে ডাকে। আর এটাই তার বলা প্রথম কথা, কিন্তু দানো সেটা শুনতে পায় না এবং সে ওখান থেকে চলে যায়। দানো কিয়ং এর উপরে অনেক রেগেছিল। সে মনে মনে ভাবে, এই বোকা মানুষটির জন্য আর কতদিন কান্না করব, আমি আর এইভাবে কষ্ট পেতে চাই না। রেগে সে কিয়ং এর পিঠে মেরে চলে যায়। সেই ছেলেটি দাঁড়িয়ে সবকিছু দেখছিল। আমরা তখন দেখতে পাই তার কাছেও সেই গল্পের বইটি ছিল। আর এরপর সিমি দানোকে বলে, রাতে কাপল নাইট ট্রেকিং হবে, মানে প্রত্যেক কাপল রাতে আলাদা আলাদা পাহাড়ে হাইকিং করবে। আর তখন দানো একটি ভিশন দেখতে পায় যে রাতে সে পাহাড়ের জঙ্গলে হারিয়ে গেছে। আর এই দেখে সে রাইটারকে আবারও গালাগালি করতে শুরু করে, কারণ বারবার তাকে বিপদে ফেলা হচ্ছে। এরপর তারা রাতের বেলায় ওই জায়গাতে পৌঁছায় যেখানে তারা ক্যাম্পিং করছিল। আর এখানে তারা লটারি করে প্রত্যেকে তাদের পার্টনারকে বেছে নেয়। দেখা যায় জুদা নামজোর পার্টনার হয়ে যায়, আর এতে লি অনেক কষ্ট পায়। আর এইদিকে দানোর পার্টনার হয়ে যায় কিয়ং। এর জন্য দানো তাকে টেনে নিয়ে যায়। তারা দুজনে পাহাড়ের রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ সিন শুরু হলে দানো তার হার্টে অনেক ব্যথা অনুভব করে, তাই সে ওখানেই বসে যায়। কিয়ং এটা দেখে বলে, এটাই সেই কারণ যার জন্য আমি তোমাকে পছন্দ করি না। তখন দানোর সাহায্য না করেই সে ওখান থেকে চলে যায়। এরপর সিন শেষ হলে দানো হাঁটা শুরু করে আর নাম্বার 13কে খুঁজতে থাকে, কিন্তু সে কাউকেই দেখতে পায় না। দানোর লাইটের চার্জও শেষ হয়ে যায়। তার উপর দেখতে পায় সে তার ফোনটা রেখেই এখানে চলে এসেছে। এদিকে কিয়ং রুমে এসে একদমই ঠিক থাকতে পারছিল না। তার দানোর জন্য প্রচুর টেনশন হচ্ছিল। কল করলেও ফোন বন্ধ পায়। লি তাকে দানোর সেই চাবির রিংটা দেয় আর বলে দানোকে এভাবে কষ্ট না দিতে। কিয়ং আর থাকতে না পেরে দৌড়ে চলে যায় দানোকে বাঁচাতে। এদিকে রাত আরো গভীর হয়। দানো অনেক বেশি ভয় পাচ্ছিল, তাই সে একটি গাছের নিচে বসে গান গাইছিল যাতে তার ভয় কিছুটা কম লাগে। তখন দানোর মনে হয় যেন কেউ এদিকে আসছে, তাই সে আরো বেশি ভয় পেয়ে যায় আর চিৎকার করতে থাকে। কিন্তু এটা নাম্বার 13 ছিল। তাকে দেখে দানো তখন একটু শান্ত হয় আর সে গিয়ে তাকে জড়িয়ে ধরে ভ্যাবা করে কান্না করতে থাকে। এরপর তারা জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে থাকে। তখন ছেলেটি তার লাইট ঠিক করে মুখের দিকে ধরলে দানো এটা দেখে আরো ভয় পেয়ে যায়। সে সরি বললে দানো অনেক অবাক হয়ে যায় আর বলে, তুমি কথাও বলতে পারো?
দানো বলে, তুমি যদি কথা বলতেই পারো তাহলে এতদিন আমার কথার কোনো উত্তর কেন দাওনি? এরপর তারা পাশাপাশি বসেছিল। তখন দানোর ঠান্ডা লাগছিল, কিন্তু ছেলেটি তার জন্য কিছুই করছিল না। দানো বলে, তুমি জানো না এমন রোমান্টিক পরিবেশে হিরো তার জ্যাকেট খুলে হিরোইনকে দেয় যাতে তার ঠান্ডা না লাগে। এই কথা শুনে নাম্বার 13 তার জ্যাকেটের সঙ্গে সঙ্গে নিজের শার্টও খুলে দিচ্ছিল, যা দেখে দানো তো লজ্জা পেয়ে যায়। সে বলে, শুধু জ্যাকেটটা দাও। তখন সে জ্যাকেট খুলে দানোকে দিয়ে দেয়। তখন দানোর মনে পড়ে যে তাকে তো কিয়ং নিতে এখানে এসেছিল। এর মানে কি নাম্বার 13 সত্যিই তার ভাগ্য পরিবর্তন করতে পারবে? এদিকে কিয়ং দানোকে অনেক খুঁজেও পায় না। এরপর নাম্বার 13 তাকে একটি অসম্ভব সুন্দর জায়গায় নিয়ে যায়, যেখানে ঝর্ণা ছিল। দানো জায়গাটা দেখে অনেক খুশি হয়ে যায়। সেখানে অনেকগুলো জোনাকি চলে আসে। চাঁদনি রাতে এমন দৃশ্য দেখে দানো অনেক খুশি হয়। ছেলেটি তখন হঠাৎ তাকে জিজ্ঞেস করে, তোমার কি এই ফুলের কথা আর এই জায়গাটার কথা মনে আছে? দানো বলে, না তো, কি মনে থাকবে, আমি তো এমন জায়গা কখনোই দেখিনি। তখন দানো হঠাৎ পড়ে গেলে নাম্বার 13 তাকে তুলতে গিয়ে নিজেও পড়ে যায়, আর এতে দুজনেই শুয়ে শুয়ে হাসতে থাকে। দুজনেই তখন জোনাকি আর চাঁদ দেখে সুন্দর রাতটা এনজয় করছিল। দানো তখন বলে, আগের দিনগুলোর কথা ভেবে আমার খারাপ লাগে। আমি অনেক কষ্ট পেয়েছি, আমি ভুল রাস্তায় ছিলাম, কিন্তু এখন আমার মনে হয় আমি সঠিক মানুষটি পেয়ে গেছি। আমি তোমার নাম জানি না, তাই আমি তোমাকে হারু বলে ডাকবো, আর এখন থেকে আমরা তাকে হারু বলে ডাকবো। আর এতক্ষণ ধরে হারুকে তার নাম ধরে না ডাকার জন্য সরি, আসলে চাইছিলাম সঠিক সময়ে তার নামটা রিভিল করতে। তো এভাবে তারা দুজনে এখানে অনেকটা সময় একসাথে কাটায়। এরপর সেখান থেকে দানো হঠাৎ পরের সিনে চলে যায়। সে দেখে পরদিন তারা একটি জায়গায় ঘুরতে এসেছে। তখন কিয়ং সেখানে এসে জানতে চায় কাল রাতে সে কোথায় ছিল। সে তাকে অনেক খুঁজেছিল। দানো বলে, এসব দিয়ে তোমার কি দরকার? কিয়ং বলে, আমার তোমার জন্য চিন্তা হচ্ছিল, তোমার শরীর কেমন আছে? এই কথা শুনে দানো অবাক হয় যে হঠাৎ করে এর আবার কি হলো যে ও আমাকে নিয়ে চিন্তা করছে। এমনিতে তো সে আমাকে পছন্দই করে না, তাই সে তার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে চলে যায়। এদিকে নামজু আর জুদার প্রেমটাও ঘন হচ্ছিল। এরপর দানো এখানে হারুকে খুঁজে পেয়ে যায় আর তার পিছু পিছু যেতে থাকে। তারা একজন রাজার প্যালেসে ঘুরতে এসেছিল। তারা ওই প্যালেসে একটি ছোট্ট বাক্স খুঁজে পায়, যেখানে তারা একটি চুলের ক্লিপ দেখতে পায়। দানো বলে, এটা তো সেই ফুল যেটা আমরা কাল দেখলাম। তখনই হঠাৎ হারু তার হাতের আঘাতে ব্যথা অনুভব করে। দানো ক্লিপটা তুলতেই যাবে, কিন্তু তখনই সে দেখে তারা রেলওয়ে স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছে, অর্থাৎ তারা ট্রিপ থেকে ফিরে যাচ্ছে। দানো দেখে এত মানুষের ভিড়েও হারু শুধুমাত্র তার দিকেই তাকিয়ে রয়েছে। দানো মনে মনে বলে, এটা কি আমার কল্পনা, নাকি সত্যিই হারু আমাকে মনে রেখেছে? আর তোমাদের কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে প্রত্যেক সিনের পর তারা সেই সবকিছু ভুলে যায় যা তারা গল্পের লেখকের ইচ্ছার বাইরে করেছে। কিন্তু যারা নিজেদেরকে চিনতে পারে শুধুমাত্র তারাই সবকিছু মনে রাখতে পারে। এজন্য দানো প্রত্যেকবার হারুর সাথে দেখা হলে নিজের পরিচয় দিত। আশা করি বুঝতে পেরেছো। তো ফিরে যাওয়ার পথে কিয়ং দানোকে দেখছিল আর দানো আয়নাতে হারুকে দেখছিল। পরদিন স্কুলে আসলে তার কিছু ফ্রেন্ড তার অসুস্থতা নিয়ে মজা করতে থাকে আর তাকে বিরক্ত করতে থাকে। কিয়ং এইসব দেখেও চুপচাপ চলে যায়। এরপর ট্রিপের সব ছবিগুলো বিক্রি করা হচ্ছিল। দানো তখন তার আর হারুর একটি ছবি নিতে চায়। কিয়ং সেটা দেখে বলে, এখানে তো আমি নেই। দানো বলে, এর জন্যই তো নিচ্ছি। আর তারা কিন্তু এখন কমিক ওয়ার্ল্ডে ছিল না। তো এই ব্যাপারটাই কিয়ং কিছুটা রাগ করে। এরপর সে জিনকে বলে, হারু তার জীবনে অনেক পরিবর্তন এনে দিয়েছে, হারু তার ভাগ্য পরিবর্তন করতে পারবে। জিন বলে, কে হারু? দানো বলে, নাম্বার 13, আমি তার নাম হারু রেখেছি। জিন বলে, এক্সট্রা ক্যারেক্টার শুধু মেন ক্যারেক্টারের জন্য এক্সিস্ট করে, তাদের কখনো নাম হয় না। যদি এমন হয় তাহলে পুরো কাহিনী নষ্ট হয়ে যাবে আর সবকিছু শেষ হয়ে যাবে। এই বলে সে রেগে চলে যায়। দানো বাড়ি এসে হারুর সেই ছবিটি দেখতে থাকে আর এতে আমরা বুঝতে পারি দানো হারুকে ভালোবাসতে শুরু করেছে। আর এদিকে রাতের বেলায় হারু দানোর ছবি আঁকছিল, যা দেখে আমরা বুঝতে পারি হারু দানোর কথা মনে রেখেছে, অর্থাৎ হারুও এই কমিক ওয়ার্ল্ডের ব্যাপারে সবকিছু জানতো। পরদিন জিন লাইব্রেরিতে দানোর একটি স্কেচ দেখে অনেক অবাক হয়ে যায়। আমরা দেখতে পাই লাইব্রেরির একটি কর্নারে হারু দানোর অনেক ছবি এঁকে দেওয়ালে লাগিয়ে রেখেছিল।
এসব দেখে জিন অবাক হয়ে যায়। এদিকে হারু কিয়ং এর কাছে এসে বলে, দানর দেওয়া সেই কি রিংটা কোথায়, আমার সেটা চাই। কিয়ং বলে, আমি ওটা ফেলে দিয়েছি। কিয়ং তখন জানতে চায় সে কে। হারু বলে, সে হারু। ক্লাসে দানো হারুকে দেখছিল, তখন হঠাৎ হারু তার দিকে তাকালে সে তাকে টেনে এনে বলে, তোমার আমাকে মনে আছে তাই না? কিন্তু হারু এমন ভাব করে যেন সে তাকে ভুলে গেছে। লাইব্রেরিতে বসেও সে সব সময় হারুকে দেখতে থাকে। হারু যখন মন দিয়ে বই পড়ছিল তখন দানো তাকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। হারু এটা বুঝতে পেরে যখন দানোর দিকে তাকায় তখন সে বই পড়ার অ্যাক্টিং করে। তখন হঠাৎ হারু দানোর পাশে এসে বসলে দানো চমকে যায়। হারু বলে, ওখানে সূর্যের অনেক আলো পড়ছিল তাই আমি এখানে বসলাম। দানো তো তখন প্রচুর লজ্জা পেতে থাকে আর তার সাথে হেসে হেসে কথা বলতে থাকে। তারা দুজনে আলোতে ঘড়ির গ্লাস দিয়ে খেলছিল। আর এইসব দেখে কিয়ং তখন অনেক জেলাস ফিল করে। সে রেগে গিয়ে হারুকে সে ধাক্কা মেরে ফেলে দেয়, যার ফলে তার মাথা থেকে রক্ত বের হচ্ছিল, যেটা দেখে দানোর হার্ট আবারও ফাস্ট হয়ে যায় আর সে অজ্ঞান হয়ে যায়। এরপর যখন তার জ্ঞান ফেরে তখন দানো নিজেকে হসপিটালে দেখতে পায়। ডক্টর তখন তাকে কি বলবে বুঝতে পারে না। দানো বলে, ডক্টর লি, আপনি আমাকে নিয়ে এত চিন্তা করবেন না। আমি জানি আমার হাতে মাত্র কয়েকদিন আছে, কিন্তু আমিও হাল ছাড়ার পাত্রী নই। আমি আমার হৃদয়ের এক্সপায়ার ডেট বাড়িয়েই ছাড়বো। তো এরপর দানো যখন স্কুলে যায় তখন সে লক্ষ্য করে অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। তখন দানোর জিনের বলা একটি কথা মনে পড়ে যায়, যদি কোনো এক্সট্রা ক্যারেক্টার রাইটারের কথা ছাড়া নিজের ইচ্ছা মতো কাজ করে আর যদি কোনো এক্সট্রা ক্যারেক্টার ওই ক্যারেক্টারকে নাম দেয় তাহলে তাদের ক্ষতি হবে। দানো তখন বুঝতে পারে এজন্যই তাহলে হঠাৎ করে তার হার্টের প্রবলেম আরো বেড়ে গেল। স্কুলে দানো হারুকে দেখতে পায়, কিন্তু সে তার সাথে কথা বলতে চেয়েও বলে না, কারণ তার জন্য হারুর ক্ষতি হতে পারে। এতে দানোর মন খারাপ হয়ে যায়। সে জিনের সঙ্গে দেখা করে, পেঁয়াজ কাটে আর নাকে কান্না করে বলে, আমি অনেক খারাপ মেয়ে, আমি সেদিন তোমার কথা শুনিনি। যদি আমি তাকে নাম না দিতাম তাহলে এত কিছু হতো না। তার কাছে না বসলে সেদিন সে মাথায় ব্যথাও পেত না। সে বলে, নিজের লাভের জন্য আমার তাকে এসবের মধ্যে আনা ঠিক হয়নি। আর তার নাম হারু নয়, নাম্বার 13ই ঠিক আছে। আমি তার কাছ থেকে দূরে থাকবো, এটাই তার জন্য ভালো হবে। জিন এর উত্তরে কিছুই বলে না। তো এরপর আমরা দেখতে পাই দানোর বাবা কিয়ংদের বাড়িতে এসেছিল ডিনার করতে। তখন দানোর বাবা কিয়ংকে বলে, দানোর অবস্থা ধীরে ধীরে আরো খারাপ হচ্ছে, কিয়ং যেন তার সাথে ভালো ব্যবহার করে। দানোর বাবা চলে যাওয়ার পর কিয়ং এর বাবা তাকে প্রচন্ড মারধর করে, কারণ সে জানতে পেরেছে যে দানোর অবস্থা আরো খারাপ হয়ে গিয়েছে আর কিয়ং তার সাথে বাজে ব্যবহার করে। তাই কিয়ং এর বাবা তখন তাকে অনেক বকা দিচ্ছিল দানোর খেয়াল না রাখার জন্য। আসলে কিয়ং এর বাবা আর দানোর বাবা দুজনে বিজনেস পার্টনার, কিন্তু কিয়ং এর বাবা লোভে পড়ে কিয়ং আর দানোর এঙ্গেজমেন্ট করিয়ে দিয়েছিল। তাই যদি এখন দানোর কিছু হয়ে যায় তাহলে তার বাবার অনেক লস হয়ে যাবে। তাই পরের দিন কিয়ং স্কুলে এসে তার বাবার উপরে জমে থাকা সমস্ত রাগ দানোর উপরে ঝাড়তে থাকে। সে দানোকে এসে বলে, তুমি সবসময় যেটা চাও সেটাই পেয়ে যাও, শুধুমাত্র অসুস্থ বলে তারা তোমার সবকিছু এনে দিতে পারে। তখন সেখানে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। দানো কান্না করে বলে, প্লিজ এমনটা বলো না। কিয়ং বলে, নিজেকে অসুস্থ বলে বলে সব সময় কান্না শুরু করে দাও আর সব সময় অজ্ঞান হয়ে পড়ে যাও। আমার তো এইসব দেখে একদমই মনে হয় না যে তুমি এত তাড়াতাড়ি মরবে। এইসব কথা শুনে দানো তখন অনেক বেশি কষ্ট পায়। আর ঠিক তখনই সেখানে হারু এসে কিয়ংকে ঘুষি মেরে দেয় আর সে দানোকে সেখান থেকে নিয়ে চলেই যাচ্ছিল। তখন কিয়ং তাকে আবারও জিজ্ঞেস করে যে সে কে। আর এর আগেও কিন্তু হারু কিয়ংকে তার নাম বলেছিল, কিন্তু কিয়ং ভুলে গিয়েছে। হারু তখন উত্তরে বলে, বললেও তোমার মনে থাকবে না, সিন চেঞ্জ হতে যাচ্ছে। আর এই কথা শুনে তো দানো পুরো শক্ট হয়ে যায়, কারণ হারু যে কমিক ওয়ার্ল্ডের ব্যাপারে সব জানে এটাই তার প্রমাণ। তাছাড়া হারু কখনোই দানোকে ভুলে যায়নি। সে সব সময় তাকে বোঝাতো যে তার কিছুই মনে থাকে না আর সে কমিকের ব্যাপারে কিছুই জানে না, কিন্তু সে আগে থেকেই সবকিছু জানতো। তখন আমরা কিছুদিন আগের একটি ফ্ল্যাশব্যাক সিন দেখতে পাই। দানো যে স্কুলে পড়তো, একদিন হঠাৎই হারু নিজেকে এই স্কুলে আবিষ্কার করে আর সে ভাবে যে আমি কে আর আমি এখানে কিভাবে এলাম, কেন এলাম।
তখন হারু তার হাতের সেই আঘাতের দাগটি দেখছিল আর ভাবছিল, আমি জানতে চাই যে আমি কোথা থেকে আসলাম আর হাতের এটা কিসের দাগ। এরপর সে লাইব্রেরিতে ওই সিক্রেট কমিক বুকটা খুঁজে পেয়েছিল। এরপর সে যখন বাইরে যায় তখন হারু ওই ব্ল্যাক হোলটা দেখতে পায়। মানে এটা ওই দিন যেদিন প্রথম দানো এই ব্ল্যাক হোলটা দেখেছিল, আর তখন আমরা দানোকেও সেখানে দেখতে পাই। অর্থাৎ ওই দিন তারা তিনজনই ব্ল্যাক হোল দেখতে পেয়েছিল, দানো, হারু আর জিন। আর এরপর থেকেই সে সব সময় দানোর আশেপাশে থাকতো, তাকে দেখতো। সে গিয়ে তাকে দানো বলে ডাকতো, কিন্তু দানো তখন তাকে দেখতে পেত না। হারু তখন নিজের কণ্ঠ শুনে অবাক হয়ে যায়। সে এটা বুঝতে পারে না যে সে তার নিজের নাম জানে না, অথচ সে দানোর নাম কিভাবে জানলো। সে নিজেকে প্রশ্ন করত, আমি কেন সব সময় তোমাকে দেখতে পাই যেখানে আমি নিজের ব্যাপারে কিছুই জানি না। আর এভাবেই সে দানোর অনেক ছবি এঁকেছিল। সিন বর্তমানে এলে হারু কিয়ংকে মেরে দানোকে নিয়ে যাচ্ছিল। তখন কিয়ং তার থেকে তার নাম জানতে চাইলে হারু বললেও তোমার মনে থাকবে না, কারণ সিন চেঞ্জ হতে চলেছে। যা শুনে দানো বুঝতে পারে হারু কমিক ওয়ার্ল্ডের ব্যাপারে সবকিছু জানে। সে হারুকে বলে, তোমার কি সত্যি আমার কথা মনে আছে? হারু বলে, হ্যাঁ। দানো জানতে চায় কবে থেকে। হারু বলে, আমি জানি না, কিন্তু আমার সেই সব কথা মনে আছে যা এতদিন আমাদের মধ্যে হয়েছিল। এর মানে কমিক ওয়ার্ল্ডে আসার আগে থেকেই হারু দানোকে চিনত। এই শুনে দানো তো অবাক হয়ে যায়। এরপর দেখি দানো খুশিতে লাফালাফি করছিল, কারণ হারুর তাকে মনে আছে। সেই রাইটারকে বলতে থাকে, আপনাকে এতদিন যত বাজে কথা বলেছি সব ভুলে যান। সেই রাইটারকে ধন্যবাদ জানাতে থাকে। আর তখনই তার একটি স্টেজ শুরু হয়ে যায় আর কিয়ং তার সাথে দেখা করতে আসে। সে তখন দানোকে একটি স্মার্ট ওয়াচ দেয়, কারণ আগেরটা কিয়ং ভেঙে ফেলেছিল। কিন্তু দানো সেটা নেয় না আর বলে, সবকিছু শেষ, আমি আর তোমাকে পছন্দ করি না, কারণ আমার অসুস্থতায় তোমার সমস্যা আছে, তাই আমি এঙ্গেজমেন্ট ক্যান্সেল করে দেব। আর চিন্তা করো না, বাবাকে বলবো সে যেন তোমাদের কোম্পানির সঙ্গে কোনো ডিল ক্যান্সেল না করে। এখন তো তুমি হ্যাপি। দানো এই কথাগুলো বলতে পেরে অনেক খুশি হয়ে যায়, কারণ এই প্রথমবার সে তার মনের কথাগুলো কিয়ংকে বলতে পেরেছে। আসলে এই সবকিছুই রাইটার লিখেছিল বলেই দানো বলতে পারলো, যেটা দানো নিজেও জানে না। দানো এর আগেও অনেকবার এই কথাগুলো বলার চেষ্টা করেছিল, কিন্তু দানো বলতে পারেনি, কারণ তখন রাইটার চায়নি যে দানো এই কথাগুলো বলুক। কিন্তু তার কথা শুনে কিয়ং এর খারাপ লাগছিল। সে তাকে বলে, তুমি এখন যা বললে এইসব মিথ্যা, তাই না? দানো বলে, না। এই বলে সে চলে যায়। কিয়ং তখন রেগে গিয়ে ছেলেদের সাথে মারামারি করতে থাকে। এরপর লি সেই সিক্রেট কমিক বুকটা পড়ে জানতে পারে যে দানোর হাতে আর বেশি সময় নেই, সে খুব শীঘ্রই মারা যেতে চলেছে। এই দেখে তারা অনেক মন খারাপ করে। জিন বলে, এটা হবারই ছিল, কারণ সে একজন এক্সট্রা, লেখক যা চাইবে তাই হবে, কেউ এটা পরিবর্তন করতে পারবে না। এরপর দানো তার ওষুধগুলো দেখছিল। আমার মতোই দানো প্রত্যেক দিন এত ওষুধ খেতে খেতে বিরক্ত হয়ে গেছে। আর তখনই সেখানে লি তার জন্য একটা স্ট্রবেরি মিল্ক নিয়ে আসে। লি তখন তার জন্য কান্না করতে থাকে। দানো মনে মনে বলে, পাক্কা গল্পের ওই পার্টটা পড়েছে, তাই এমন করছে। দানো তাকে বলে, আরে এত চিন্তা করো না, কিছুই হবে না আমার। লি বলে, এমনটা বলো না, তুমি মারা যেতে পারো। দানো বলে, কে বলেছে? আমি আমার ভাগ্য পরিবর্তন করব। দানো বলে, তুমি কি বাটারফ্লাই ইফেক্ট সম্পর্কে জানো? বলা হয় যে একটা ছোট্ট প্রজাপতিও ডানা ঝাপটে বড় একটা তুফান নিয়ে আসতে পারে। আমি বিশ্বাস করি আমাদের ছোট ছোট অ্যাকশনগুলো একদিন বড় পরিবর্তন নিয়ে আসবে, তাই মন খারাপ করো না, এত সহজে আমি মারা যাচ্ছি না। সেদিন বাড়ি এসে দানো বারবার শুধু হারুর কথা ভাবছিল। হারুর কথা ভাবতে ভাবতে তার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। আর এদিকে আমরা হারুকে দেখি, সেও লাইব্রেরিতে বসে শুধুমাত্র দানোর কথা ভাবছিল। পরদিন স্কুলে এসে দানো হারুকে দেখতে পায়। তারা দুজনে দাঁড়িয়ে কথা বলছিল। আর তখনই সেখানে দানোর বেস্ট ফ্রেন্ড সিমি চলে আসে আর হারুকে দেখে বলে, আমার জানা ছিল না যে আমাদের স্কুলে এত হ্যান্ডসাম ছেলে আছে। সে হারুকে দেখে ক্রাশ খেলে তার বন্ধু বলে, তুমি না নামজুকে পছন্দ করো? সে তখন হারুর কাছে গিয়ে তার সাথে হাইট মাপতে থাকে আর বলে, তুমি অনেকটা লম্বা। এরপর তারা দুজনে খাবার কিনতে আসলে এত ভিড়ের মধ্যে বেচারা হারু কিছুতেই খাবার কিনতে সামনে এগোতে পারছিল না। তখন দানো ঠেলে ঠুলে সবার আগে গিয়ে খাবার কিনে আনে, কারণ সে তো খুবই পিচ্ছি ছিল।
হারু বলে, খাবার কেনা এতটা কঠিন? দানো বলে, হ্যাঁ, এটা তো কিছুই না, এইভাবে খাবার কেনার স্কিল সবার থাকে না। হারু যখন স্যান্ডউইচ খাচ্ছিল তখন তার মুখে ক্রিম লেগে যায়, তখন দানো সেটা হাত দিয়ে মুছে দেয়। আর তখনই সেখানে জুদা আর নামজুকে দেখানো হয়। সেখানে জুদা নামজুর ইউনিফর্ম নষ্ট করার সব টাকা পরিশোধ করেছিল, আর দানো হারুকে দেখাচ্ছিল যে তারা দুজনে এই গল্পের মেইন ক্যারেক্টার। তখনই সেখানে লি এসে হারুকে দেখে এমন ভাবে স্পর্শ করছিল, এতে হারু তো ভয় পেয়ে যায়। লি তখন বলে, এইবার আমি বুঝতে পারছি যে কেন তোমার হারুর ব্যাক সাইড পছন্দ। লির কথা শুনে দানো তখন তাকে চুপ করতে বলে, কিন্তু হারু তাদের কোনো কথাই বুঝতে পারছিল না। লি জানতে পারে হারুও তাদের মতো সবকিছু মনে রাখতে পারে, আর তখন হারু আর লি এর মধ্যে ফ্রেন্ডশিপ হয়। দানো তাদের দুজনকে বোঝাচ্ছিল কিভাবে তারা কাহিনী বদলাতে পারে। তখন সেখানে জিন এসে বলে, তুমি এটা কখনোই করতে পারবে না, তাই এখানে থেমে যাও, না হলে সবকিছু ধ্বংস হয়ে যাবে। লি বলে, তুমি সব সময় আমাদের ভয় দেখাও, তুমি তো দানোর শরীরের অবস্থা জানো। দানো বলে, তো কি করব, মরার জন্য বসে থাকবো? আমি শুধু আমার জীবনটাকে নিজের মতো করে কাটাতে চাই। এই বলে দানো রেগে চলে যায়। তো এরপর আমরা জিনকে দেখতে পাই। রাতের বেলায় সে তখন লাইব্রেরিতে গিয়ে ওই কমিক বুকটা খুঁজছিল, কিন্তু জিন ওটা কোথাও খুঁজে পায় না। তখন সে ওখানে হারুকে দেখতে পায়। জিন তখন হারুর কাছে গিয়ে বলে, যত ইচ্ছা চেষ্টা করে নাও, কমিকের কাহিনী পরিবর্তন করার নয়, এটা কিছুতেই পরিবর্তন হবে না, আর তুমি যদি বারবার চেষ্টা করো তাহলে তোমারই ক্ষতি হবে, তাই দানোকে থামাও। হারু বলে, তুমি কি আমাকে চেনো? জিন বলে, হতে পারে, কিন্তু আমি শিওর নই। এরপর আমরা জুদা আর লিকে দেখি, তারা ছাদে বসে আইসক্রিম খাচ্ছিল। তখন জুদা বলে, আমার কাছে স্কুলের ছাদ সবচেয়ে বেশি পছন্দ, কারণ আমার পছন্দের রং নীল। যখন আমি নীল আকাশ দেখি তখন সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাই। আর তখনই সেখানে নামজু চলে আসে আর লিকে বলে, আমি তোমাকে ওয়ার্নিং দিয়েছিলাম, বলেছিলাম না আমার জিনিসের দিকে হাত বাড়াবে না? জুদা বলে, তুমি হঠাৎ এমন বিহেভ কেন করছো? লি আমার বন্ধু। নামজু বলে, আজকে থেকে স্কুলের এই ছাদ বন্ধ থাকবে। স্কুলে নামজু যেটা বলতো সেটাই হতো, কারণ তারা অনেক বেশি রিচ ছিল। লি তখন তার কথায় অনেক রেগে গিয়েছিল। পরের সিনে লি হারুকে বলে, আমি কত বোকা যে আমি জুদাকে পছন্দ করি, যাকে কিনা আমার বেস্ট ফ্রেন্ড পছন্দ করে। হারু বলে, তুমি কিছুই করছো না, সবকিছু রাইটার করছে। লি বলে, হ্যাঁ, রাইটার তো আগে থেকেই সবকিছু ঠিক করে রেখেছে যে নামজু আর জুদাকে সে এক করে দিবে, আর আমার কাজ ওদেরকে দেখে শুধু জেলাস ফিল করা। লি বলে, যদি জুদা নিজেকে চিনতে পারে তাহলে কি আমাদের মধ্যে কিছু পাল্টাবে? তো এরপর আমরা ক্লাসের সিন দেখতে পাই। সকলেই তখন নামজুর বার্থডে পার্টির কথা বলছিল। সবাই নামজুর বার্থডে পার্টির জন্য এক্সাইটেড ছিল। আর তখনই দানু একটি ভিশন দেখতে পায়। নামজু তার বার্থডে পার্টিতে সবার সামনে অ্যানাউন্স করে বলে যে জুদাকে সে খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছে। আর এটা দেখে দানোর তখন লিকে নিয়ে চিন্তা হচ্ছিল। হারু আর লিকে সে এই কথা বললে লি বলে, যেহেতু লেখক এটাই চায় তাহলে আমরা আর কি করতে পারি? দানো তখন বলে যে আমরা তিনজনে এটা পরিবর্তন করব, অন্তত আমাদের একবার চেষ্টা তো করা উচিত। কিন্তু হারু এমনটা করতে রাজি হয় না, কারণ জিন তাকে বারণ করেছিল। কিন্তু দানো তখন বারবার হারুকে রিকোয়েস্ট করছিল যেন সে তার সাথে ওই বার্থডে পার্টিতে যায় আর গল্প পরিবর্তন করে দেয়, কিন্তু হারু তাকে কিছুই বলে না। তখনই সেখানে কিয়ং এসে দুজনকে একসাথে দেখে জেলাস ফিল করে। কিয়ং তখন রেগে দানোকে ওখান থেকে নিয়ে যাচ্ছিল। সে জোরে দানোর হাত চেপে ধরলে দানোর ব্যথা লাগছিল, কিন্তু তারপরেও কিয়াং তার হাত ছাড়ছিল না। এটা দেখে হারু তখন কিয়াংকে তার কাছ থেকে দূরে সরিয়ে বলে, দানো তোমার সঙ্গে কথা বলতে চায় না, তাই এখন থেকে তুমি তার থেকে দূরে থাকবে। তখনই সে দানোকে বলে, আমি যাব তোমার সঙ্গে পার্টিতে, আর আমি তোমাকে সাহায্য করব। যা শুনে কিয়াং তখন আরো বেশি রেগে যায়। আর এরপর কিয়াং আর হারুর মধ্যে একটা টেনিস ম্যাচ হয়, যেখানে হারু জিতে যায়। আর এরপর কিয়াং তাকে এসে বলে, এখন থেকে তুমি আমার সাথে টেনিস খেলবে। আমি জানতে চাই যে তুমি কে, তুমি কেমন? হারু বলে, তোমাকে আমার সম্পর্কে কেন জানতে হবে? কিয়ং এই কথার কোনো উত্তর দেয় না।
এরপর কিয়ং নামজুকে হারুকে দেখিয়ে বলে সে কি তাকে তার বার্থডে পার্টিতে ইনভাইট করেছে। নামজু বলে না তো, সে আমাদের ক্লাসে পড়ে, কই আগে তো দেখিনি। যাই হোক, এরপর আমরা দেখি লি জুদার সাথে দেখা করতে জুদা যেখানে পার্ট টাইম জব করে সেখানে যাচ্ছিল, কিন্তু হঠাৎই তার পা আটকে যায়। সে আর সামনে এগোতে পারছিল না। সে বুঝতে পারে না যে এমনটা কেন হচ্ছে। তখনই সে দেখে নামজু সেখানে এসেছে। সে জুদাকে তার বার্থডে পার্টির ইনভিটেশন কার্ড দিয়ে চলে যায়, আর এরপর সে নর্মাল হতে পারে। আর সে বুঝতে পারে যে কেন তার পা আটকে গেছিল, কারণ রাইটার চাইছিল না যে সে জুদার কাছে যাক। লি তখন বলে আমাকে অতি দ্রুত তাকে মনের কথা জানিয়ে দেওয়া উচিত। তো পরদিন নামজুর বার্থডে ছিল। নামজুর সমস্ত ক্লাসমেটস পার্টিতে আসে। দানো, হারু আর লি একসঙ্গে নামজুর পার্টিতে যাচ্ছিল, কিন্তু তখন আবারও দানো অদ্ভুত একটি আওয়াজ শুনতে পায়, আর সে তখন তার পাশে হারুর পরিবর্তে কিয়ংকে দেখতে পায়। কারণ রাইটার এটাই চায় যে দানো কিয়ং এর সঙ্গে পার্টিতে যাবে। আর এখন যেহেতু রাইটার দানোকে কন্ট্রোল করছে, তাই সে এখানে কিছু করতেও পারছিল না। আর এই দিকে হারুকে সিকিউরিটি গার্ড ভেতরে আসতে দিচ্ছিল না, কারণ হারুর কাছে ইনভিটেশন কার্ড ছিল না। এরপর লি নামজুর মাকে হ্যালো বলে, আর বলে সে আজকে ভায়োলিন বাজাবে। যতই হোক আজকে তার বন্ধুর জন্মদিন। লি মনে মনে বলে যাকে ভালোবাসি তাকে হারিয়ে ফেলা, আর ভায়োলিন বাজিয়ে কান্না করাটাই হয়তো আমার ভাগ্যে লেখা আছে। লি ভায়োলিন বাজাচ্ছিল, তখন নামজু বলে আজকে আমি জুদাকে মনের কথা বলতে যাচ্ছি। যা শুনে লি অবাক হয়ে যায়। নামজু বলে অবাক কেন হচ্ছ, তোমরা দুজনে তো বন্ধু তাই না? এরপর আমরা দানোকে দেখতে পাই। সে তখন নর্মাল হয়ে গিয়েছিল, কিন্তু হারুকে দেখতে না পেয়ে সে তখন তাকে খুঁজতে যাচ্ছিল। কিন্তু কিয়াং তার হাত ধরে বলে তুমি কোথায় যাচ্ছ? সে বলে এতে তোমার কি? আগে তো আমার প্রতি তোমার কোনো ইন্টারেস্টই ছিল না, তুমি বরং গিয়ে মেয়েদের সাথে ফুর্তি করো। এই বলে সে হারুকে খুঁজতে চলে যায়। এদিকে হারু উপায় না পেয়ে ওয়েটারের পোশাক দেখতে পেয়ে সে ওয়েটার সেজে কিচেনে ঢুকে যায়। তখনই সে দেখে সেখানে নামজু একটা কেক দেখে বলছিল কেকটাকে সাবধানে রাখতে, কারণ তার গার্লফ্রেন্ড স্ট্রবেরি অনেক পছন্দ করে। আর এরপর জুদা পার্টিতে এলে নামজু জুদাকে প্রিন্সেসের মতো ট্রিট করছিল। তার মা জানতে চায় মেয়েটিকে, কিন্তু সে তার মাকে ইগনোর করে জুদাকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর এরপর সে জুদাকে একটি সুন্দর জুতা গিফট করে, আর বলে এরকম জুতা পৃথিবীতে এই এক পিসই আছে। তখন নামজু নিজ হাতে জুদাকে জুতোটা পরিয়ে দেয়, আর বলে তুমি আজকে আমার বার্থডে পার্টিতে এসেছো, এটাই আমার জন্য অনেক কিছু। এদিকে হারু খাবার নিয়ে যাচ্ছিল, তখন কিয়ং তাকে দেখে আর সে তার পিছু করতে থাকে। হারু নামজুর রুমে ড্রিঙ্কস নিয়ে চলে আসে, আর তখন সেখানে কিয়াং আর লিও চলে আসে। কিয়াং তখন হারুকে দেখে বলে তুমি এখানে কি করছো? এখানে সবাই আসতে পারে না। তখনই হারু নামজুর উপরে ওয়াইন ফেলে দিয়ে তার পোশাক নষ্ট করে দেয়। এরপর সে লিকে তাড়াতাড়ি জুদার কাছে যেতে বলে। লি তখন জুদার হাত ধরে একটি জায়গায় নিয়ে যায়। জায়গাটা খুবই সুন্দর ছিল, আর সে তখন জুদাকে তার মনের কথা বলে দেয় যে সে তাকে পছন্দ করে। এদিকে পার্টি শুরু হয়ে গেলে কেউ একজন নামজুর মাকে এসে খবর দেয় যে নামজু তার রুমে নেই। ঠিক তখনই দানো হঠাৎ উঠে কোথাও যেতে থাকে। সে বুঝতে পারে না যে তার সাথে কি হচ্ছে। তার সামনেই তখন হারু ছিল। দানোর তখন মনে পড়ে যায় এটা তো সেই সিন যেটা সে ভিশনে দেখেছিল। আর তখনই দানোর ওপরে কেক পড়তে গেলে কিয়ং এসে তাকে বাঁচিয়ে নেয়, আর সবার উদ্দেশ্যে বলে আমি কিছু বলতে চাই। আজ থেকে এবং এখন থেকে দানো শুধুমাত্র আমার। কোনো এক কারণে সে এই কথাটা হারুর দিকে তাকিয়ে বলছিল। যাই হোক, ভিডিওটি বেশি বড় হয়ে যাওয়ায় এটার 2টা পর্ব করতে হচ্ছে, আর দ্বিতীয় পর্ব আমি খুব শীঘ্রই নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত প্লিজ একটু ওয়েট করো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবা, একদম কিপটামি করবা না, আর বন্ধুদেরকে এটা দেখার সুযোগ করে দাও। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।